আজকের টপিক সৃজিত মুখার্জি এবং তার কিছু বাণী। ওকে, আর সৃজিত মুখার্জি এমন একটা টপিক না, যে টপিকটা নিয়ে কথা বলতে গেলে পরেই আমার কেমন কেমন যেন একটা লাগে, নিজেকে অনেকটা সংযত করে কথাবার্তা বলতে হয়। যাই হোক, আচ্ছা, যারা দশম অবতারের রোজ দেখতে চেয়েছিলে, দশম অবতারের রোজটা আমার অলরেডি করা আছে, ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো। হ্যাঁ, কপ ইউনিভার্সের রোজটা আমার এখন অবধি করা হয়নি, ওটা করব, আমি করে দেবো। তোমরা খিস্তি মারতে পারো, ঠিক আছে। যেটা বলছিলাম, সৃজিত মুখার্জি অনেকগুলো ইন্টারভিউ দিয়েছেন এবং তার মধ্যে রূপমের সাথে একটা ইন্টারভিউ আছে, যেই ইন্টারভিউটা আমি পুরোটা দেখেছি, খুব ভালো লেগেছে, খুব টেকনিক্যাল কথাবার্তা হয়েছে, অনেক কিছু জানতে পারা গেছে, কিভাবে শুটিং করেছেন, প্রসিডিওর, এবং উনি যেগুলো বলছিলেন সেগুলো থেকে উঠতি ফিল্ম মেকারদের শেখার বা পারসেপশন পাওয়ার কিন্তু অনেক কিছু আছে। আমি ওই টেকনিক্যাল পোর্শনগুলো আমি বলছি অনেস্টলি, এই ভিডিওটা যেভাবেই শেষ হোক না কেন, ভালোগুলোও বলতে হয়, বেশ ভালো লেগেছে। এবং আমি ওনার এই কথাবার্তাগুলোর পরেই, ওই টেকনিক্যাল কথাবার্তাগুলোর পরে আমি একটা জিনিস খেয়াল করলাম, এখনও অবধি অতি উত্তমের যে গানগুলো এসছে তাতে উত্তম কুমারের ফুটেজগুলো যেভাবে ইউজ করা হয়েছে, একটা জায়গা আছে একটা গানের মধ্যে যে গাড়িটা শেক হচ্ছে, মানে আপ ডাউন একটা হচ্ছে, ফুটেজটার যে মোশন, উত্তম কুমারের ফুটেজটার যে মোশন, ওটা কিন্তু মেনটেন করা হয়েছে। এই ছোটো ছোটো জিনিসগুলো সাধারণ মানুষের চোখে পড়বে কি পড়বে না, আই ডোন্ট নো। মানে আমরা যারা টেকনিক্যালি এই জিনিসগুলো নিয়ে ঘাটাঘাটি করি, আমি বুঝতে পারছি যে এই যে মানে কিছু কাজ অবশ্যই হয়েছে, জিনিসটা পুরোপুরি খিল্লি কিন্তু নাও হতে পারে। দেয়ার ইজ আ চান্স যে নট অ্যাট অল খিল্লি হলো। হয়তো দেখা গেলো ভিএফএক্স নিয়ে আমরা এত কথা বলছি তো, যে ভিএফএক্স খুব একটা অসুবিধাই হলো না, এবং এটা হওয়ার চান্স বেশি। আমি অনেক চাইনিজ ফিল্ম দেখেছি যেখানে আপনি গ্রাফিক্স পুরো বুঝতে পারবেন, আপনি লেয়ারের ডিফারেন্সিয়েট করতে পারবেন, কিন্তু গল্প আপনাকে এমনভাবে এনগেজ করে নিয়েছে যে ভিজুয়ালের কোয়ালিটি যে বাজে, তাতেও আপনার কিচ্ছু মনে হবে না। চাইনিজদের হনুমানের একটা দেবতা রয়েছে, আমাদের যে হনুমান, ওদের কাছে কী যেন একটা কিং, মাঙ্কি কিং, ওকে, মাঙ্কি কিংয়ের যতগুলো চাইনিজ ফিল্ম আছে আপনারা চেক আউট করবেন, কেউ চেক আউট করেছে কিনা আই ডোন্ট নো, যে গ্রাফিক্স বাজে, কার্টুনিশ, কিন্তু গল্প এত এনগেজিং যে চোখ সরানো যায় না, ঠিক আছে। তো গ্রাফিক্স আর ভিজুয়াল রিপ্রেজেন্টেশন, এই জিনিসগুলোকে আমি 2 মিনিটের জন্য সরিয়ে রাখবো। আমি স্টিল বলবো যে যদি গল্প ভালো হয়, এগুলো কিন্তু ম্যাটারই করবে না, কিন্তু গল্প ভালো হবে কি না সেই নিয়ে আমার যথেষ্ট ডাউট আছে, বিকজ আলটিমেটলি এটা এমন একটা সৃজিত এরা চলছে যেখানে বাজে গল্পকেও খুব সুগার কোট করে পেশ করা হচ্ছে। এবারে আমি আসি ইন্টারভিউর মধ্যে যেই পোর্শনটা নিয়ে আমার আপত্তি, বা আপত্তির কিছু নেই, ঠিক আছে, এই কথাগুলো বলে ভালো করে আমাদেরকে ভিডিও বানানোর চান্স দেয়। কি বলল, এবং দেখো, এক হচ্ছে সন্দীপ রেড্ডি ভাঙ্গার মতো লোক, যে খুব অফেন্সিভভাবেই তোমাকে চার্জ করেই কথা বলবে। আরেকটা হচ্ছে কি মিচকে শয়তান, খুব শেয়ানা, একদম সোফায় এলিয়ে একদম নর্মাল মুখের এক্সপ্রেশন রেখে তোমাকে পিঞ্চ করে করে কথা বলবে। যে রোস্টাররা এই একটা কথা সমস্ত ইন্টারভিউতে বলে বেরিয়েছে, যে আজকের দিনে তো রবীন্দ্রনাথ ঠাকুরকে ট্রল হচ্ছে, সেখানে আমি তো কে, আমি 2013-14 সাল থেকে ক্রিটিসিজম নেওয়া আমি ছেড়ে দিয়েছি। 2013-14 সালে আপনি এত জঘন্য ফিল্ম বানাতেন না সৃজিত দা, 2013-14 সালে আপনি এত জঘন্য ফিল্ম বানাতেন না যেটা আপনি এখন বানান। আর এই যে আপনি বলছেন না যে ট্রোল তো রবীন্দ্রনাথের হয়, আমি কে, আমি আপনাকে বেড ধরে বলতে পারি এই সপ্তাহে কারা ট্রোল হচ্ছে, কাঞ্চন মল্লিক, শাহরুখ খান ট্রোল হয়েছে ইডলি সাম্বার বলে করার জন্য, এলভিস যাদব ট্রোল হচ্ছে। যারা ট্রোল হওয়ার মতো কাজ করে, যারা মিম বানায়, যারা ট্রোল করে, রোস্ট যারা করে, যার মধ্যে আমিও পড়ি, আমরা না উইদাউট কারণ, লজিক ছাড়া, আউট অফ দ্য ব্লু কাউকে ট্রোল করতে পারি না, সেটা পসিবল নয়। ইনসাল্ট কমেডি বা রোস্টিংয়ের পয়েন্টই হচ্ছে যে কেউ একটা কিছু হাঁকবে, তারপর তাকে নিয়ে খিল্লি ওড়ানো হবে।
এই কালচারটা ইন্টারনেটে এসছে, বাট এই কালচারটা আমাদের সমাজে বহু আগে থেকে ছিল। স্যাররা ভরা কোচিংয়ে যেই ছেলেটা ভুলভাল বলছে বা যে পড়ে না, যে পেছনে বসে পর্নোগ্রাফি ঘাটে সারাদিন, তাদেরকে নিয়ে স্যাররা ট্রোল করতো। হ্যাঁ, তো ট্রোল যাকে তাকে নিয়ে হতে পারে না। যখন কোনো মানুষ ভুলভাল করে তখনই তাকে নিয়ে ট্রোল হয়। আপনাকে নিয়ে ট্রোল করার না অনেক কারণ আছে। আপনি x=, প্রেমে আপনি দেখাচ্ছেন, আপনার এক্সপেরিমেন্টাল ফিল্মে আপনি দেখাচ্ছেন যে একটা সায়েন্টিফিক ল্যাব, সেটা লাইট হিসেবে রিং লাইট। মানুষের ব্রেনের মধ্যে ইনফরমেশন এদিক ওদিক হচ্ছে কি দিয়ে না, শ্যাম্পু করার যে মেশিন ওই দিয়ে। আপনি তো মেশিনটাকে দেখান পর্যন্ত নেই। আপনি তো x=, প্রেমে ওই মেশিনটাকে পুরোপুরি ফোকাস করে দেখান পর্যন্ত নেই, কারণ আপনি জানতেন যে ওটা দেখালে পরে লোকজন আপনাকে ছিঁড়ে খাবে। বাট আমি তাও দেখে ক্লিপ ইউজ করে ঠিক বার করেছিলাম। ওকে, আমার ভিডিও আপনার কাছে অব্দি অবশ্যই পৌঁছানি, আই নো, বাট আমি অ্যাড্রেস করেই বলছি। না, দ্য থিং ইজ যে আপনি প্রচুর ছড়ান, আপনি দশম অবতার ছড়িয়েছেন, ছড়িয়ে লাট করেছেন। এবার আপনি বলবেন যে অমুকে নিয়ে তো ট্রোল হচ্ছে, আমি ফার্স্ট বয়। কিসের ফার্স্ট বয়? এই যে উলু গায়ের শিয়াল রাজা বলে যে একটা প্রবাদ যে আছে, আপনি তো প্রত্যেক মুহূর্তে, আপনি শুধু শিয়াল রাজা পর্যন্ত নয়, আপনি যে রাজা এটা প্রমাণ করার জন্য আপনাকে সব জায়গায় গিয়ে হুক্কা হুয়া করতে হয়। আর তোমরা কেউ যদি ইন্টারভিউ যদি দেখো, তুমি দেখবে ও বলছে একজন ইন্টারভিউয়ারকে বলছে, আবার যার কাছে ইন্টারভিউ দিচ্ছে তার তো আলাদা লেভেলেই, মানে তার তো চাটাচাটি স্কিল আর ঢ্যামনামি করার স্কিল পুরোপুরি আলাদা। আমি রূপমের কথা কিন্তু বলছি না, এটা আমি একজন অন্য ইউটিউবারের কথা বলছি। তো তার সঙ্গে আবার সন্দীপ রেড্ডি ভাঙ্গাকে নিয়ে ডিসকাস করছে যে এই লোকটা ক্রিটিসিজম নিতে পারে না, তোমার ছেলে এত কামে যে তুমি এত কথা বলছো কেন? আপনি কোন সা ক্রিটিসিজম নিতে পারেন বলুন তো ভাই? সরি দাদা, সরি স্যার, কোন ক্রিটিসিজম আপনি নিতে পারেন? আপনি আপনার গাত্রোদ্দাহ যেটা, সেটা আপনি রুডলি হয়তো বলবেন না অন ক্যামেরা, বাট এই যে কথাগুলো না, ওদেরও তো সংসার চলছে। শুনুন, ট্রোল ভিডিও বানিয়ে না কারোর সংসার চলে না। অধিকাংশ মিমার রোস্টার যারা রয়েছে তাদের আলাদা চাকরি বাকরি রয়েছে, তারা জাস্ট ফর ফান এই জিনিসগুলো করে, জাস্ট ফর ফান। এগুলো থেকে মাসে 30, 40, 50, 60 হাজার, 1 লাখ টাকা ইনকাম হয় না ভাই। হ্যাঁ, ক্যারিমিনাতি থাগেশ ওদের ব্যাপার স্যাপার আলাদা, বাট ওরা আপনাকে নিয়ে কোনোদিন কথা বলতে যাবে না। বাংলাতে যারা রয়েছে তাদের না ট্রোল মিম এগুলো করে সংসার চলে না, ওটা তাদের ট্যালেন্ট, তাই তারা করছে। আর ট্রোল মিম বানাতে কত পরিশ্রম হয়, সেন্স অফ হিউমার কতটা লাগে, ঠিক কোন শব্দটা ইউজ করব, কোন মিউজিকটা লাগাবো, কোন ক্লিপিংটা ইউজ করব, এগুলো ভাবতেও যথেষ্ট বুদ্ধি লাগে, যুক্তি বুদ্ধি লাগে, যেটা আপনার দশম অবতার দেখে মনে হয় আপনার মাথাতে একেবারেই নেই। ঠিক আছে? আর নিজের ঢাক যে নিজে পেটায় না, দেখুন, অহংকার করা খুব ভালো জিনিস। তোমার মধ্যে গুণ থাকলে তুমি অহংকার কেন করবে না? আমি অহংকারী মানুষদেরকে সাপোর্ট করি, কিন্তু অহংকার আর অতিরিক্ত অহংকারের মধ্যেও পার্থক্য আছে। কনফিডেন্স আর অহংকারের মধ্যেও পার্থক্য আছে। আপনি হালকা একটুখানি অ্যারোগেন্ট শুরু থেকেই ছিলেন, কোনো অসুবিধা নেই, আমাদের ভালো লাগে সেটা। ঠিক আছে? যে না ভাই, লোকটার গুণ আছে, যখন যে গরু দুধ দেয় তার চাঁটিও ভালো মতো, লোকটা পারে যখন, তখন এর অ্যাটিটিউডটা ঠিক আছে, এটার একটা দাম আছে ভাই। ভাই লোকটা পারে তো একটুখানি ভাও কেন খাবে না? এখন আপনি সিনেমা বানাতে পারেন না, কিন্তু তাও আপনাকে সব জায়গায় গিয়ে প্রমাণ করতে হবে আমি তো ফার্স্ট বয়। আমাকে নিয়ে ট্রোল করছে, করুক, আমি আসলে ওদেরকে পাত্তাই দিই না, কিন্তু ওদেরকে নিয়ে বসে বসে আমি ঘন্টার পর ঘন্টা আমি কথা বলে যাচ্ছি। আর আপনি যে ইউটিউবারের সাথে কথা বলছিলেন না, সন্দীপ রেড্ডি ভাঙ্গাকেই নিয়ে, সে তো কি পারে আর কি পারে না, সে ক্রিটিসিজম নিতে পারে কি না, সেটার তো সব থেকে বড় প্রমাণ না। যাই হোক, দেখুন, এই সমস্ত কথাবার্তা বলে আপনি লোকজনকে আরও বেশি সুযোগ দেন যে আপনাকে এসে আবার অ্যাটাক করুক। একজন উত্তম কুমারের একটা সংলাপ, যে তোমাকে 3টে থাপ্পড় মারলে ঠিক হতো, একটা থাপ্পড় মারলে উচিত হবে কি, সেটার পাশে আপনার যে ফুটেজটা যে দিয়েছে, ইভেন কি সেই ছেলেটাও না এখন দাবি করতে পারে যে রোটোস্কোপি তো আমিই ভালো পারি। আর এই যে সমস্ত জায়গায় গিয়ে অ্যাড্রেস করেন না নাম না নিয়ে, কি বললেন দশম অবতারের সময়? না আমি অশ্বিন সিংহের কোনো বই পড়িনি, আমি কৃষ্ণা কি পড়িনি। ওই যে ইউটিউবার আপনাকে ওটা জিজ্ঞাসা করেছিল,
ওই স্টেজিংগুলো বাদ দিন, বুঝলেন? ওই কথাটা সুদীপদা বাদ দিয়ে আর আমি বাদ দিয়ে আর কেউ বলেনি, ওটা নিয়ে কেউ কথাবার্তাও বলছি না। সবাই তো ভাবছিল যে আপনি অসুর থেকে ঝেড়ে এনেছেন। যেহেতু আমি একটু পড়াশোনাটা করি স্যার, তাই আমি জানি আপনি কোথা থেকে ঝেড়ে এনেছিলেন। যাই হোক, সে তো আলাদাই গল্প। এখন বক্তব্য হলো যে এটাই, যত কম ভুলভাল বকবেন। আর এই যে ভাই আমার ভেতরে অনেক ক্ষোভ রয়েছে কিন্তু আমি প্রকাশ করব না, উল্টে আমি অন্য লোককে সমালোচনা করবো না, ওর বলার কি দরকার? আরে সন্দীপ রেড্ডি ভাঙ্গা অ্যাটলিস্ট লোকটা মুখের ওপর বলে দেয়, মনের মধ্যে কোনো মারপ্যাচ রাখে না। আপনি তো মানে ভেতরে যাই হোক না কেন, ঠিক আছে, কিন্তু প্রকাশ করা যাবে না, আমাকে কুল থাকতে হবে। ইউ নো হোয়াট, ওরা সংসার চালাচ্ছে। কে সংসার চালাচ্ছে? অ্যাকচুয়ালি না, মিমার রোস্টারদের উচিত একে নিয়ে কোনো রকম কথাবার্তাই না বলা। একে নিয়ে কোনো রকম একে নিয়ে কথাবার্তা বললে ওই সেটার জন্য ভাও খায়। নেওয়ার সময় ইচ্ছা কোনোটাই নেই, তাই রোস্ট করলাম না। নাহলে ইন্টারভিউতে আপনার বেশ কয়েকটা কথা নিয়ে না প্রপার ফরম্যাটে খিল্লি উড়িয়ে রোস্ট বানানো যায়। আর ইনসিকিউরিটি ক্রিটিসিজম না নিতে পারা, ফেসবুকে কটা লোককে ব্লক করে রেখেছেন আপনি? তারা সবাই যদিও লেখালেখি করে অলরেডি, যে খালি মুখে বড় বড় কথা বলে, আদবে রিয়েল লাইফে ক্রিটিসিজমের সিটা পর্যন্ত আপনি পারেন না নিতে। যাই হোক, চলো টাটা ভাই, আবার যেন দেখা ভাই। এই সমস্ত কিছুর জন্য এটা ভেবো না যে অতি উত্তমকে আমি বায়াসড রিভিউ দেবো। ভালোটা ভালোই বলবো, খারাপটা খুব খারাপ বলবো। আমার কাছে তোমরা চাইলে হেমলক সোসাইটির পুরো অ্যানালিসিস চাও, আমি বলে দেবো। আমাকে জিজ্ঞাসা করো, আমি এক্ষুনি বলে দেবো যে জাতিস্বর, রাজকাহিনী, হেমলক সোসাইটি, এই তিনটের মতো সিনেমা বাংলাতে আমি খুব কম দেখেছি। অটোগ্রাফ, বাইশে শ্রাবণ আমার অত পছন্দের সিনেমা নয়, বাট ওগুলো ভালো সিনেমা। ওকে, আবার আমাকে এটাও বলো, আমি বলে দেবো যে কাকাবাবুর প্রত্যাবর্তন, পাহাড়চূড়ায় আতঙ্ক, এক্সিকাল টু প্রেম আর দশম অবতারের মতো বালের সিনেমাও আমি খুব কম দেখেছি। ঠিক আছে, সমস্ত লোক নিজের মেরুদণ্ড বিক্রি করে দিয়ে বসেনি। কারোর স্পাইন রয়েছে ঠিকটাকে ঠিক বলার আর ভুলটাকে ভুল বলার। নাহলে তো ইন্টারভিউর জন্য আর পার্টিতে ডাকার লোভে নিজের শিরদাঁড়া বিক্রি করতে সবাই পারে। আর পয়সা গেলে কোচ করে না খুব ভ্যালু সিনেমা সবাই বলতে পারে, বুঝলেন? আবার কেউ আবার সাফাই গাইতে আসে, সৃজিত মনেই কি ট্রোল হবে? না, তুই ডিসাইড করে দিবি কাকে আমরা ট্রোল করবো, কাকে আমরা ট্রোল করবো না। সমস্ত কিছুর গল্প, কে কীভাবে কথা বলবে, কে কোন টপিকে কথা বলবে, তুমি ডিসাইড করে দেবে, বিকজ ও তোমাকে ডেকেছে। এবার তুমি বলবে যে না বাবা, তুমি বড় হয়ে গেলে তোমাকেও ডাকবে, তখন তুমিও বদলে যাবে। এই ক্ষেত্রে একটাই কথা বলবো ভাই, ফিউচার নয় নিয়ার নয় ফার, অকাত দেখলে না ফেটে যাবে গার। টাটা বাই।